আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিলে পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক পিএলসি। আমরা জানি আমাদের বাংলাদেশে অনেক কিছুরই এই মুহূর্তে সংকট রয়েছে, নেই তেল, গ্যাস এবং এমনকি বিদ্যুৎ, সব কিছু নিয়েই আমাদের একটু আমরা টালমাটাল অবস্থায় আছি। রাষ্ট্রপতি নির্বাচনও একই অবস্থায় আছি। তা আমরা জানি যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী চূড়ান্ত হয়েছে এবং এছাড়া আমরা জানি যে তার সাথে প্রতিদ্বন্দ্বী একজন আছেন প্রার্থী। আসলে রাষ্ট্রপতি নির্বাচন এবং বাংলাদেশের ভবিষ্যতে এই সব নিয়ে আমরা আলোচনা করব। আর এর জন্য আমরা অতিথিতে আজকে আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন ডাক্তার ইকরামুল বারী টিপু, নওগাঁ ৪ আসনের সরকার দলীয় এমপি। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন এম হুমায়ুন কবির, মহাপরিচালক, বাংলাদেশ জিয়া ও শিশু একাডেমি। এছাড়া আমার ঠিক বাম পাশে আছেন কবি মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি, নজরুল গবেষক, সমাজবিজ্ঞানী এবং চেয়ারম্যান জাতীয় মানবাধিকার সোসাইটি। এবং আমার সর্ববামে আমি দেখতে পাচ্ছি আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনাদের চারজনকেই আমন্ত্রণ। যেটি বলছিলাম যে আমরা রাষ্ট্রপতি নির্বাচন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আজকে আলোচনা করব। আমি একদম শুরুতে আমি একটু যেতে চাই শিশির আপনার কাছে। আমরা দেখলাম যে আজকে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী কনফার্ম করে ফেলেছেন এবং আমরা সবাই জানি কাকে রাষ্ট্রপতি পদে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারা প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। আসলে আমরা দেখেছি যে এনসিপি জামাত থেকে একজনকে দেওয়া হয়েছে এখানে, অলি আহমেদকে। আপনার কাছ থেকে আসলে শুনতে চাই, যিনি নিজের দলেই আসন টিকতে হেরে এসেছেন, জিততে পারেননি, সেখানে তাকে আপনারা রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী নির্বাচন করলেন কি কারণে? আসলে এখানে কি ব্যক্তি নির্বাচন, রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশনের বিষয়, আসলে কোনটা চিন্তা করে আপনারা তাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করলেন? ধন্যবাদ আপনাকে এবং আমার ৩ জন বিজ্ঞ সহ-আলোচককে এবং চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে। দেখেন, ব্যক্তিগতভাবে যদি আমি মনে করি যে কর্নেল অলি আহমেদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে যদি তুলনা করেন, দুজনের যোগ্য লোক, কিন্তু যদি আপনি রাষ্ট্রের গোড়াপত্তন থেকে শুরু করে এবং রাষ্ট্রের যে ভিত্তি তৈরি করা থেকে শুরু করে যদি অলি আহমেদকে বিশ্লেষণ করেন, অলি আহমেদের পাল্লাটা একটু ভারী হবে এবং ঐতিহাসিকভাবে ভারী হবে। জিয়াউর রহমান তার শাসনকালে, অলি আহমেদ একজন মুক্তিযোদ্ধা, ঠিক আছে, এবং বড় মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান সাহেব তার শাসনকালে যে মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন এবং সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের এগেইনস্টে সেই দলের প্রার্থী হয়ে তিনি দাঁড়িয়েছেন, এটাও কিন্তু একটা বড় প্রশ্নের ব্যাপার। এবং সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য আপনি বলছেন যে তিনি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়েও একজন মানে বলিষ্ঠ প্রার্থী। আপনি যে প্রশ্নের মাঝে করলেন, তাহলে তো কথাটা তো আমি শেষ করতে পারলাম না। বাংলাদেশে কোনো দলগতভাবে কেউ আপনার যদি আপনি মুক্তিযোদ্ধার দল বলেন, তাহলে ঐতিহাসিকভাবে অনেক ভুলই করবেন। বিএনপি মুক্তিযুদ্ধ, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে, কর্নেল অলি আহমেদ মুক্তিযুদ্ধ করেছে। এরপরে অনেকে কিন্তু বিএনপিতে রাজাকার ছিল এবং কুখ্যাত বাকশালী লোকজনও ছিল। তারপরে তো বিএনপিকে রাজাকারের দল বলেন না, বাকশালী দল বলেন না। এবং জামাত ইসলামে তো অনেক রাজাকার ছিল, কিন্তু মুক্তিযুদ্ধ তো ছিল, সংসদে প্রমাণ হলো। এখন আপনি যদি স্টোরি টাইপ করেন, একজনকে আপনি খারিজ করে দেন, তাহলে আপনার ইতিহাসে কাঠগড়ায় দাঁড়াবেন, এভাবে বলা যাবে না। আপনি জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ যদি খেতাব দেন, কর্নেল অলি আহমেদকে কেন দিবেন না? আমি কিন্তু তাকে মুক্তিযোদ্ধা বলছি না, তা না, অবশ্যই তিনি মুক্তিযোদ্ধা। তাহলে আপনি তো জামাতে তো মুক্তিযুদ্ধ আছে, আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের দল বলেন? অবশ্যই তাদের মধ্যে বিপক্ষ দল। আমার আবার বুঝান, বিএনপিতে শাহজিদের মতো আন্তর্জাতিক কুখ্যাতি সম্পন্ন রাজাকার আছে, আপনি কি বিএনপি রাজাকার দল বলেন? অবশ্যই না। বিএনপিতে ওবায়দুর রহমানের মতন বাকশালী লোক ছিল এবং বিএনপি মহাসচিব হয়েছে, যারা ৭৩ নির্বাচনে ভোট ডাকাতি করে এমপি হয়েছে, তাদেরকে কি আপনি বাকশালী বলেন? জামাতের মতো কিন্তু একেবারে তাদেরকে বাকশালী বলেন? বিরোধী দল হিসেবে এখানে কোনো দল নেই। এই যে আপনারা একটা কাজ করেন, যে একটা দলকে, একটা গোষ্ঠীকে টোটালি একটা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়া করান। জামাত মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, কিন্তু জামাত ওই সময় কতটুকু দল ছিল বাংলাদেশে? তখন মুসলিম লীগ ছিল, জামাত থেকে মুসলিম লীগ থেকে জামাত ছিল মিনিমাম 10 গুণ বড় সংগঠন। বিএনপি হচ্ছে পরবর্তীতে মুসলিম লীগের একটা আপডেট ভার্সন। দলে শুধু জিয়াউর রহমান আর কর্নেল অলি আহমেদ এসে কি বিএনপি মুসলিম লীগ থেকে বেরোতে পারবে? মুসলিম লীগ আর ন্যাপ মিলে বিএনপি হয় নাই। তাহলে মুসলিম লীগ যে 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, ওই সমস্ত নেতারা তো বিএনপি গঠন করছে, তার দায় নেওয়া লাগবে না?
এখন আপনি তো আজকে টপিকটাই চেঞ্জ করে দিলেন। আমি তো চাইছিলাম এই জায়গাটা আরেকদিন আলোচনা করতেন, কোন দলে কত বেশি মুক্তিযোদ্ধা এবং রাজাকার এবং কত বাকশালী আছে। আপনি বলেন। এখন আপনি জিয়াউর রহমান যদি মনে করেন যে জিয়াউর রহমান একটা লোকের পছন্দ করছে সবচেয়ে বেশি, এবং নিশ্চিত সে অনেক বেশি কর্মগুণে জিয়াউর রহমানের সবচেয়ে বেশি কাছে গেছে, এবং যে কোনো খালেদা জিয়াও তাকে মন্ত্রী বানিয়েছে, এবং তার রাজনৈতিক জীবনে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এবং আপনি যদি বলতে পারেন তার রাজনৈতিক জীবনে খুব বেশি কলঙ্ক নেই। হ্যাঁ, কিন্তু কোথাও আপনি দেখাতে পারবেন না আপনি কর্নেল ওলি আহমেদ মানে কোনো জাতির কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নে বা জাতির কোনো সিদ্ধান্তে সে মানে সমাজ বিরোধী বা বড় বড় সিদ্ধান্ত যে বিএনপি থেকে সে এত কিছু পেল, সেখান থেকে তিনি যেভাবে এখন তিনি যেখানে অবস্থান করছেন, তাহলে তার নৈতিক স্খলন ঘটেছে। বিএনপি থেকে কেউ বের হইলে নদী স্খলন হবে, এটা কিভাবে চিন্তা করেন? বরং আপনি বলতে পারেন যে আমি এটা জনগণের বিএনপি কথা যদি কোনো বলছি, সময় জনবিরোধী কর্মকাণ্ড ব্যক্তি হিসেবে আমি নেয় বলছি। এবং সে যদি মনে করে এই বিএনপি দ্বারা জনবিরোধী কর্মকাণ্ড হচ্ছে, সে তো বিএনপি ত্যাগ করার অধিকার রাখে। যেমন কর্নেল ওলি আহমেদ বিএনপি ছেড়েছে, এরপর বদরুদ্দোজা চৌধুরী বিএনপি ছেড়েছে, এছাড়াও অনেক অসংখ্য এদের আপনার মানান ভূঁইয়া পর্যন্ত বিএনপি একজন ছেড়েছে। মুক্তিযুদ্ধ কি পারে একটা মুক্তিযোদ্ধা বিরোধী দলকে লিড করতে বা তার সাথে এই যে যুক্ত আপনি হতে? আবার একটা ঐতিহাসিক অসত্য কথা বলতেছেন, মুক্তিযুদ্ধ বিরোধী আপনি হিসাবে কাউকে একদম লেভেল দিয়ে দিচ্ছেন। এটা যদি আপনি করতে পারেন, এটা আপনি যদি বড় কোন ব্যক্তিগতভাবে রাজনীতি করতে চান। আচ্ছা, আমি কিন্তু আবার as a আপনার গোষ্ঠী কাছে হিসেবে আপনি এই আসবো। জায়গায় এভাবে স্টুডেন্ট করা যাবে না। আমি একটু হুমায়ুন কবিরের কাছ থেকে জানি। হুমায়ুন কবির, আপনি একটু আমাকে এই ব্যাপারে একটু যুক্ত হন আমার সাথে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, এনসিপির শিশির যেটা বললেন যে এটা কোনো নৈতিক স্খলন হয়নি এবং জামাত কোনো ছিলেন না, মুক্তিযোদ্ধা বিরোধী দল না, আসলে আপনি কিভাবে না দেখছেন? না, এই আমি জিনিসটা? কিন্তু এই কথা বলি নাই যে আমার মুক্তিযুদ্ধের মানে বিরুদ্ধে অবস্থান করছে, আমি কিন্তু এটাই বলেছি। আপনি মনে হয় শুনতে ভুল করছেন। কিন্তু আপনারা যদি একদম মুক্তিযুদ্ধে যে যুদ্ধ অপরাধী বা অন্য যে লেভেল দেন, ওইটার কথা বলি নাই। আসবো আমি আপনার কাছে। এবং আমি সে অর্থে বলেছি কিন্তু বিএনপির একটা অংশ মুক্তিযুদ্ধ বিরোধিতা হুমায়ুন কবির, করেছে। আপনি একটু বলেন। ধন্যবাদ শিশির, ছোট ভাইয়ের মতো। তো যেটা প্রথম যে কথা সেটা হচ্ছে যে অলি আহমেদ এক বর্ণাঢ্য নাম, এতে কোনো রকম সন্দেহ নাই। একজন বড় মাপের মুক্তিযোদ্ধা, এতেও কোনো রকম সন্দেহ নাই। কিন্তু উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার সাথে উনি যখন আলাদা হলেন, এই জামাতের কারণেই কিন্তু আলাদা হয়েছেন। জি। হ্যাঁ, এখানে কিন্তু 11টা দল রয়েছে। 11টা দলের মধ্যে এনসিপি ছাড়া প্রত্যেকটা দলের মধ্যে সেটা মানে নেগেটিভ আচরণ রয়েছে প্রত্যেকটা দলের মধ্যে। এনসিপি পক্ষে যদি রাষ্ট্রপতি হিসাবে অলি আহমেদ দাঁড়াইতেন, সবাই তাকে সাধুবাদ জানাতো। জি, আমার প্রশ্নটা কিন্তু ওই জায়গায় ছিল। হ্যাঁ, সাধুবাদ জানাতো, কিন্তু সে যেই দলের কারণে বিএনপি ছেড়েছেন, জি, আমি আসলে আমি ওই জায়গাটাই বুঝাতে ওখানে যে তিনি তাদেরকে মুক্তিযোদ্ধার কাতারে দাঁড়া করাইছেন। লাভবান হয়েছে কে? জামাত। আচ্ছা, আমরা জানি যে রাষ্ট্রপতির সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে সাংবিধানিক ক্ষমতা। এটা কি সত্যি, নাকি তার নৈতিক এবং জাতীয় গ্রহণযোগ্যতাটা সবচেয়ে বড়? কারণ আমরা জানি যে বিএনপি থেকে প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে। এটা একটা বিষয় হলো যে মির্জা ফখরুল, আমি তাকে একটু ভিন্ন আঙ্গিকে দেখি, কারণ তার সাথে আমার পারিবারিক সম্পর্ক, একবার কঠিনভাবে পারিবারিক সম্পর্ক। সেই জায়গাটা আমি পরে আসবো। আপনি আগে একটু আমাকে বলেন যে আমরা যদি একজন রাষ্ট্রপতিকে দেখি, আমরা রাষ্ট্রপতিকে সাংবিধানিক ক্ষমতা দেখব নাকি তার নৈতিক এবং জাতীয় গ্রহণযোগ্যতাকে দেখব? তাকে অবশ্যই প্রথমত তার দেখতে হবে তার দেশপ্রেম, নৈতিকতা, আদর্শ, বুদ্ধিমত্তা এবং আগামী গণতন্ত্র কিভাবে আসবে, বর্তাবে, দেশকে সুচারুরূপে চালাবে, সেটা রাষ্ট্রের। যদিও তিনি সরকার প্রধান না, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী তিনি যে কোনো মুহূর্তে সরকারকে বাতিল করতে পারেন, এই ক্ষমতা তার রয়েছে। যেটা যেমন শেখ হাসিনা পদত্যাগ নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু সেইখানে এই যে চুপ্পু সাহেব, তিনি কিন্তু রাষ্ট্রপতি হিসাবে পার্লামেন্টকে বাতিল করে দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে একটা গণতান্ত্রিক সরকার এখানে এসেছে। না হলে এইখানে এই গণতান্ত্রিক সরকারের
ওই চাপটা যদি রাষ্ট্রপতির হাতে না থাকতো জি। তাহলে প্রশ্ন এসে দাঁড়াতো। জি, আমি একটু যেতে চাই ইকরামুল বাড়ির টিপু আপনার কাছে। আমি একটু আপনার কাছে জানবো যে রাষ্ট্রপতি আসলে কি সরকারের প্রতিনিধি নাকি পুরো রাষ্ট্রের একজন প্রতীক? আপনারা তাকে মনোনয়নের সময় কোন দিকটাকে মাথায় রাখছেন? না, ধন্যবাদ আপনাকে। যে রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রপতি সরকারের প্রধান না, সরকারের প্রধান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। সুতরাং আমরা কিন্তু সরকারের প্রতিনিধি তো। সরকারের প্রতিনিধি নয়, সরকারের দল রয়েছে, একটা রাজনৈতিক দল, সেই দলের পক্ষ থেকে তাকে প্রার্থী করা হয়েছে, সরকারের পক্ষ থেকে নয়। এই জায়গাটা আমাদের সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। উনি একটা দলের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, সেই দল থেকে তাকে নমিনেট করা হয়েছে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি পদে। সুতরাং উনি দলের প্রতিনিধি হিসেবে ঢুকবেন, যখনই শপথ নেবেন তখনই তিনি রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের অভিভাবক। সাংবিধানিক পদ হচ্ছে এই রাষ্ট্রপতি পদ, সেই কারণে উনি রাষ্ট্রীয়ভাবেই সেইভাবে মূল্যায়িত হবেন, এইটাই যুক্তিযুক্ত। আপনি যেভাবে বলছেন যে তাহলে কিন্তু এখন তিনি যখন রাষ্ট্রপতি পদের জন্য চলে আসবেন তার 3টি পদ কিন্তু খালি হচ্ছে, যেটা হচ্ছে মহাসচিবের উত্তরসূরি কে হতে যাচ্ছেন বা তিনি স্থায়ী কমিটি এবং মহাসচিবের পদ স্থানীয় থেকে সরকার মন্ত্রী কে স্থায়ী কমিটির সদস্য পদ, সেইখান থেকে উনি পদত্যাগ করেছেন। সুতরাং উনি এখন নিরপেক্ষ ব্যক্তি। সেই নিরপেক্ষ ব্যক্তি হিসেবে উনি রাষ্ট্রপতি পদে মনোনয়ন দাখিল করছেন এবং তাকে দল থেকে ইতিমধ্যে আপনি আলোচনায় এনেছেন যে সালাউদ্দিন সাহেব প্রস্তাব করেছেন, গয়েশ্বরচন্দ্র রায় উনি সমর্থন করেছেন। এখন এই সংখ্যাগরিষ্ঠের ভোটাভুটির ভিত্তিতেই উনি নির্বাচিত হবেন। জি জি জি, ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। আমি এবার একটু আমাদের কবি নজরুল ইসলাম তামিজি আপনার কাছে আসি। আপনি তো হচ্ছেন একজন, আমি দেখলাম যে চেয়ারম্যান জাতীয় মানবাধিকার সোসাইটি। আমি আপনার কাছে একটু জানতে চাইবো, আমরা যার নাম শুনতে পাচ্ছি জনাব ফখরুল ইসলাম আলমগীর, তাকে আপনি মানবাধিকারের দিক থেকে বা মানবতার দিক থেকে কিভাবে আপনি বিবেচনা করছেন? আসলে গণতন্ত্রের বিকল্প কি? আমি যদি আমাদের মহামান্য রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের জীবনের দিকে তাকাই বা তার অ্যাক্টিভিটির দিকে তাকাই, তাহলে আমরা দেখব তার যে থিওরি দর্শন, তার দর্শন হচ্ছে গণতন্ত্রের বিকল্প কেবলই গণতন্ত্র। জি, তিনি বিশ্বাস করেন ডেমোক্রেটিক প্লুরালিজম, যেটা আমরা আসলে সোশ্যাল কন্ট্রাক্ট কিংবা আমাদের যে রাষ্ট্রদর্শন দিক থেকে গেলে আমরা যদি ক্ষমতা ভারসাম্য আনতে চাই বা ক্ষমতা ভারসাম্য যে থিওরি, এই থিওরিটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজে বিশ্বাস করেন। এবং যদি আপনি তার লেখা বই, তার লেখা পুস্তক, তার লেখা প্রবন্ধ অথবা তার রাজনৈতিক ক্রিয়া যদি আপনি দেখেন, আমি শুধু এটুকু বলবো যে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, বাংলাদেশের অসাম্প্রদায়িক পরমত সহিষ্ণু সমাজ হবে কিনা, বা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে কিনা, অথবা ইনক্লুসিভ ডেমোক্রেসি স্টাবলিশ হবে কিনা, অন্তর্ভুক্তিমূলক আসলে রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তিত হবে কিনা, এটা নির্ভর করে আমাদের এই রাষ্ট্রপতি নির্বাচনের উপরে। আমাদের বিশেষ করে মির্জা ফখরুল আলমগীর কথা আমাকে যেহেতু প্রশ্ন করছে, আমি একটু বলব, তিনি একজন অর্থনীতির অধ্যাপক ছিলেন। তো অর্থনীতির অধ্যাপক হিসেবে তার যে থিওরি, এটা হলো অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার, তিনি এটা বিশ্বাস করেন। তো যদি আসলে সত্যিকার অর্থে তিনি মনে মনে বিশ্বাস করেন যে অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার এবং আমাদের দেশের নাগরিকদের মধ্যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যদি তিনি কাজ করেন, এবং রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় কাজটা করার ব্যাপক সুযোগ রয়েছে যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান, এবং বলা হয়ে থাকে এরকম যে সংবিধানের রাষ্ট্রপতি সংবিধান, এটা আমাদের একটা কথা প্রচলিত আছে। কিন্তু তো যদিও আমাদের সংসদীয় ব্যবস্থায় একটু এদিক সেদিক আছে, তারপরেও আমরা রাষ্ট্রপতিকেই কিন্তু আমাদের গার্ডিয়ান মনে করি এবং নিরপেক্ষ গার্ডিয়ান মনে করি। এবং সঙ্গত কারণে আমি মনে করি আমরা যদি এমিল ডুরখেইম অথবা আমরা যদি ধরি ম্যাক্স ভেবার বা নৃবিজ্ঞানী পিয়েরে বুর্দিউর হেবিটাস বা ক্যাপিটাল থিওরির দিকে তাকাই। আমি জনাব তামিজে আসবো আপনার কাছে। আমি একটু আবার যেতে চাই জয়নাল আবেদিন শিশিরের কাছে। শিশির, যেটা আমরা বলছিলাম যে বাংলাদেশের সংবিধানে যেটা আসলে আমরা শুনতে পাচ্ছি আমাদের মানবাধিকার বিশেষজ্ঞর কাছ থেকে, যে যেটা আমরা দেখছি যে সংবিধানে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাটা সীমিত। তাহলে একজন যোগ্য রাষ্ট্রপতির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি হওয়া উচিত? দেখেন, আমার সহ-আলোচক কবি ভাই বললেন যে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে ডেমোক্রেসি, বিকল্প ডেমোক্রেসি চিন্তা করতেন। আজকে রাষ্ট্রপতি নির্বাচনটা, প্রেক্ষিতে বলছি, রাষ্ট্রপতি নির্বাচনটা এমন একটা হাস্যকরে পরিণত হচ্ছে যে যে রাষ্ট্রপতি আছে আপনার ক্লাসে বলবে যে আপনার রোল নং কত, আপনার রোল নং হচ্ছে 1, তো আপনি ক্লাসের স্টুডেন্ট কত, স্টুডেন্টও 1, তাহলে আপনার রোল নংটা কত হইতো এখানে? আপনি একটা ইলেকশন করতেছেন কিন্তু যারা ভোটার তাদের হাত পা বেঁধে দিচ্ছেন, তাদের কোনো স্বাধীনতা দিচ্ছেন না। সংবিধানের 70 এই অনুচ্ছেদ নামক কালো অনুচ্ছেদ নামে আপনি তাদেরকে মানে তাদের সকল স্বাধীনতা হরণ করছেন, আর আপনি বলতেছেন এটা ইলেকশন। আজকে খুবই মানে পরিতাপের বিষয়, 2023 সালে হোটেল ওয়েস্টিনে রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণায় বিএনপির বর্তমান যে চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন তারা আস্থা বিল এবং অর্থ বিল ছাড়া এই 70 অনুচ্ছেদ নামক এমপিদের হাতে পায়ে যে শিকল লাগানোর যে অনুচ্ছেদ, এটা তারা উঠাই দিবে, এমপিদের স্বাধীনতা দিবে। 2023 সালে 2023 সালে ওই সময় জুলাই হয় না, কিছু হয় না, রাষ্ট্র মেরামতের 31 দফার 7 নং দফায় এই দাবিটা আছে, তো তারা ফ্লোর ক্রসিংয়ের সুযোগ করে দিবেন শুধু আস্থা বিল অর্থ বিল ছাড়া। আজকে দেখেন বিএনপি তার এমপিদেরকে বলছে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ চলে যাবে, হুমকি দিচ্ছে। অথচ তখন কথা ছিল শুধু প্রধানমন্ত্রীর ইমপিচমেন্ট বা রাষ্ট্রপতির ইমপিচমেন্ট আর অর্থ বিল ছাড়া বাকি সকল ব্যাপারে তারা দলের সিদ্ধান্তের বাইরে বা স্বাধীনভাবে তারা তাদের ভোট প্রয়োগ করতে পারবে। আজকে তাদের সেই অধিকার হরণ করা হচ্ছে। ইভেন আমাদের যে জুলাই সনদ সেখানেও বলা হয়েছে যে এই 70 অনুচ্ছেদ নামক এই যে জিনিসটা, এটা অর্থ বিল আস্থা বিল ছাড়া বাকি সব জায়গায় এমপিরা তার স্বাধীন ভোট প্রয়োগ করতে পারবে। আজকে সেখানে খর্ব করা হচ্ছে। আজকে যদি এই 70 অনুচ্ছেদ থাকে তার মানে এখানে রাষ্ট্রপতিটা, আমার তো মনে হয় আর এখানে ইলেকশনের দরকার নাই, এটা নয়াপল্টন থেকে ঘোষণা দিলে বোঝা যায় এটা কি রাষ্ট্রপতি হবে। তো এই ফাইজলামটা কেন এখানে? এই যে এখানে জনগণের টাকা খরচ করে জনগণের নির্বাচিত এমপিদেরকে এইভাবে অপমান অবদস্থ করার দরকারটা কি? এই যে নকদন্তহীন বা একটা মানে আপনার কি বল কার্যকরিতাহীন একটা মানে এমপিত্ব এখানে ক্রিয়েট করা হয়েছে, এটা এমপিদের অপমাননা না? জনগণ কি তাদেরকে এই জন্য পাঠাইছে যে তোমরা এখানে স্ট্যাচুর মতো দাঁড়ায় থাকবে আর শুধু টেবিলে? আপনি যদি বারবার এমপির কথা বলছেন, আমি একটু ডাক্তার উনি ভয়ে বলবেন না, উনি ভয়ে বললে তো ওনার সমস্যা হতে পারে। না না উনি বলবেন উনি দলের অবশ্যই। বিরুদ্ধে ইকরামুল বলতে বাড়ি বলতে আপনি বিপদ যাবে, বলুন আর এই আজকে ব্যাপারে ভয়ে বললো আপনি যে বলুন। দলে কি করে আমি আমি একটু জানি। বলতে যে চাই এই রাষ্ট্রপতি বিষয়ে, নির্বাচনে বিষয়টা দলীয় আনুগত্যের চেয়ে মানে জি, জাতীয় আমি গ্রহণযোগ্যতাকে clear কি করি প্রাধান্য বিষয়টা। দেওয়া যায়? ভাই দলের কথা মাথায় রেখে বললেন। দয়ালের কথা মাথায় রেখেই বলবো ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে যে আমরা একটা সংবিধানের আওতাভুক্ত থেকে এই রাষ্ট্র পরিচালনা করছি, সংসদ সংবিধান সব মেনে আমরা চলতেছি। জি। এই জুলাই আন্দোলনের পরে গণ অভ্যুত্থানের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেটাও কিন্তু সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কোনো বিপ্লবী সরকার গঠিত হয় নাই, সংবিধান স্থগিত হয়ে যায় নাই। তাহলে আমাদেরকে বুঝতে হবে এই সংবিধানের আওতায় থেকেই এই বর্তমান পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি নির্বাচনটা করতে হচ্ছে। যদি এই রাষ্ট্রপতি পদত্যাগ না করতেন তাহলে ওনার নির্দিষ্ট মেয়াদে থাকতেন, ততদিনে হয়তো এই যে 31 দফায় যে সংশোধনের কথা আপনি বললেন শিশির সাহেব, সেই সংশোধনে হয়তো ততদিনে সংবিধান সংশোধনের জন্য একটা ইতিমধ্যে কমিটি গঠিত হয়েছে মহান জাতীয় সংসদে, সেই কমিটির সুপারিশের ভিত্তিতে হয়তো সংবিধানে এই অনুচ্ছেদ সংশোধন হয়ে যাবে। অথবা জুলাই সনদের কথা বললেন, জুলাই সনদের ভিত্তিতেও কিন্তু এই 70 অনুচ্ছেদ সংশোধনের কথা আছে, আপনিও বলেছেন আমিও বলছি। তো সেইটার জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে, তো এই সংশোধনীগুলো আসবে, সংসদে পাশ হবে, সংবিধানের সেই পরিবর্তন আসবে, তারপরে যখন নির্বাচন হবে আবার রাষ্ট্রপতি ভবিষ্যতে নির্বাচন হবে, এই নির্বাচনই শেষ নির্বাচন নয়। সুতরাং তখনকার নির্বাচন যদি আপনি এরকম ফার্সিং হতে দেখেন মনে করেন আপনার ভাষায়, তাহলে তখন এইটা বলতে পারেন। এখন যেহেতু সংবিধানে 70 অনুচ্ছেদ বলবৎ আছে, এইখানে দল থেকে ভয় দেখানোর কোনো প্রশ্ন নেই। এটা আমরা যারা এমপি নির্বাচিত হয়েছি, আইন কানুন যারা জানি বুঝি, সংবিধান পড়েছি, তারা তো জানি যে সংবিধানে এই 70 অনুচ্ছেদ আমাকে এইভাবে ফ্লোর ক্রসিং করতে নিষেধ করে দিয়ে রেখেছে। এমনি তো আমি এটা দলের বিপক্ষে ভোট দিতে পারবো না, আমার ইচ্ছা থাকলেও পারবো না, কারণ এই সংবিধানের আওতায় আমি শপথ গ্রহণ করেছি। সুতরাং এই সংবিধান মেনে আমাকে চলতে হবে। তাই আমরা মনে করি যে এই রাষ্ট্রপতি নির্বাচন কোনো হাস্যকর বিষয় নয়, এটা জাতির প্রয়োজনে একটা বিশেষ মুহূর্তে বিশেষ কারণে
এই নির্বাচনটা আগাম অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংশোধনের আগেই, সেই কারণেই এখানে এমপিদের পক্ষে ফ্লোর ক্রসিংয়ের কোনো সুযোগ নেই। এটা ভবিষ্যতে সংশোধন হলে ইনশাল্লাহ আমরা তখন সেইটা দেখব। আপনারা জানেন যে বিএনপি ইতিমধ্যেই বলেছে তারা 31 দফার আলোকে সাংবিধানিক পরিবর্তন অন্যান্য জায়গার ক্ষেত্রেও যা লাগে সেইটা করতে চাই, এবং আমরা জুলাই সনদ যে অক্ষরে অক্ষরে মান্য করে চলা হবে সেগুলো বাস্তবায়ন করা হবে, যেগুলো সংসদের দক্ষিণ প্লাজায় সবাই মিলে স্বাক্ষর করেছিল যে জুলাই সনদ, সেই সনদ আমরা বাস্তবায়ন করতে চাই, জাতির সামনে আমরা সেই ওয়াদা দিয়েছি। সুতরাং এই রাষ্ট্রপতি নির্বাচন যথাযথভাবেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব হুমায়ুন কবির, আপনার কাছে একটু জানতে চাইবো, আমরা আসলে এমন একজন রাষ্ট্রপতি চাই যিনি শুধু সাংবিধানিক দায়িত্ব পালন করবেন না, এরকম একজন রাষ্ট্রপতি চাই সংকটে জাতিকে ঐক্যবদ্ধ করার যে নৈতিক নেতৃত্ব সেটাও দিতে পারবেন। আপনি তার অনেক কাছে ছিলেন, কাছের একজন মানুষ, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো তার কাছ থেকে অনেক কিছু আপনি নিশ্চয়ই শিখেছেন, আমরা একটু জানতে চাই। মির্জা ফখরুলকে আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক বাইরে অন্য মানুষ হিসেবে দেখি, যার মধ্যে তিনি ভীষণ সাংস্কৃতিক প্রিয় একজন মানুষ। তার মধ্যে রয়েছে কঠিন এক মমত্ব বোধ, যেটা এবং আমি পেয়েছি তার কাছ থেকে, যে পিতার মতো ভালোবাসা। আমি তার একটা আবৃত্তিও শুনেছিলাম। হ্যাঁ, তো তার মধ্যে আর কিছু যেই গুণগুলা রয়েছে, আমি তেমন কিছু গান টান লেখি না, তবে তার নির্বাচনের জন্য আমি একটা গান লিখছিলাম, গুণে মানে সেরা মির্জা ফখরুল ইসলাম, এই হিসাবে, এই শিরোনামে, শুধু নির্বাচনের জন্য। তো ওনার মধ্যে যে একটা আলাদা জগৎ আছে, আমি তাকে বললাম যে স্যার আমি একটা কলেজ করতে চাই, আমার বাড়ি বরগুনা। তো স্যার বলল যে তখন 2023 চরম আন্দোলনের মুহূর্ত, সে সময়ে ঢাকা থেকে আমার গাড়িতে একা চড়ে বিনা নিরাপত্তায় সে বরগুনার মুকামিয়াতে চলে গেছে, অজপাড়াগায়। এবং সে আমার গ্রামের বাড়ির ঘর কিন্তু চারিদিকে ওয়াল, উপরে টিন, সেই সাপড়ার টিনের দোতলায় কিন্তু সে ঘুমিয়েছে। তো আপনি তাহলে তাকে খুব কাছ থেকেই দেখেছেন সেখানে। তারপর সে বেগম খালেদা জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ তিনি ভিত্তি স্থাপন করেছেন, এখন সেটা পরিপূর্ণ রূপদান হয়েছে, 2023 সালের কথা বললাম। এই যে তার যাওয়াটা এবং তার ওখানে সে তার অভিব্যক্তি যেটা ছিল, সেটা কোনো পলিটিক্যাল ব্যক্তির অভিব্যক্তি ছিল না। তার মধ্যে পরিপূর্ণ যদি একজন মানুষ পাওয়া যায়, সেই মানবিকতার মানুষ হলো সে। ধন্যবাদ আপনাকে। আমি আবার একটু যেতে চাই আমাদের নজরুল ইসলাম তামিজি, আপনার কাছে। আমরা এই যে এত কিছু শুনলাম, আসলে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতার ক্ষেত্রে একটি নির্দিষ্ট জাতীয় মানদণ্ড কি থাকা উচিত? আসলে রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে আমার কাছে যেটা মেইন মানদণ্ড থাকা উচিত, এটা হচ্ছে তিনি একজন মানুষ কিনা। মানুষ বলতে তার ভিতরে মানে কতটা রেশনাল, তিনি কতটা যোগ্য, অবশ্যই তার ভিতরে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে, তার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তার ভিতরে কী কী আছে, এগুলো অ্যানাদার ইস্যু। কিন্তু সবচেয়ে বড় ইস্যু হচ্ছে তার ভিতরে যে মানবিক মূল্যবোধটা আছে কিনা। এখন এখানে মানবিকতার প্রশ্ন আসছে এই কারণেই, রাষ্ট্রপতি চাইলেই যে কোনো ফাঁসিদণ্ড তার সামনে মাফ করে দিতে পারেন, যেটা আমরা ইতিপূর্বেও দেখেছি যে অনেক খুনিদেরকে মাফ করে দেওয়া হয়েছে গত ফ্যাসিস্ট সরকারের আমলে। আমি বলতে চাই এরকম, আমরা যদি অসাম্প্রদায়িক পরবর্তী সহিষ্ণু দেশে ফিরতে চাই, আমরা যদি আসলে একটি পেশিবাদ মুক্ত বাংলাদেশ চাই, তাহলে আমাদেরকে অবশ্যই একজন যোগ্য রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এখন ইতিমধ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে কথা উঠছে, আমাদের শিশির ভাই কথাটা উঠেছে, আমাদের এমপি সাহেব জবাব দিয়েছে, তো আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। আসলেই রাষ্ট্র মেরামতে যে 31 দফা, ওই 31 দফা যদি বাস্তবায়িত হয়, তাহলে আর কারো কোনো প্রশ্ন থাকা কথা না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়, তাও কিন্তু কারো কোনো কথা থাকার কথা না। এখন আমরা আসলে পেশিবাদ বলতে কোনো ব্যক্তিকে বুঝি না, পেশিবাদ হচ্ছে একটা সিস্টেম। আসলে আমাদের সেই সিস্টেমটা এখনো চেঞ্জ হয় না, অথবা আমরা সেই সিস্টেমটার কত % কাজ করতে পারছি সেটাও কিন্তু জনগণের কাছে নাগরিকদের প্রশ্ন। নাগরিক প্রশ্ন হচ্ছে আসলে আমরা কতটা পেশিবাদ মুক্ত হতে পেরেছি। আবার আরেকটা বিষয় হচ্ছে, দেখেন একজন রাষ্ট্রপ্রধান, আপনারা যত কথাই বলেন যে রাষ্ট্রপতি কোনো ক্ষমতা নাই, এটার সাথে আমি একমত নই। কারণ আমার কাছে রাষ্ট্রপতি হচ্ছে সংবিধান। এখন অনেক কিছু হয়তো আমরা করতে পারবো না, রাষ্ট্রপতি চাইলে অনেক কিছু করতে পারেন।
আমার বাবা চাইলে অনেক কিছু করতে পারেন, আমি ছেলে হিসেবে আমি যত বড় পাওয়ারফুলি হই, সংসার আমি যতই চালাই, সংসারের অর্থ আমি যতই দেই, আমি যতই আমেরিকা বসে অথবা বাংলাদেশে বসে মাসে 1 লাখ 2 লাখ টাকা আমার বাবাকে দেই, কিন্তু আমার বাবা যখন কোনো কথা বলেন ওটা অটোমেটিক আমি স্টপ হয়ে যায়। আমার বাবা যদি বলেন এই তুমি ওই স্কুলে ডোনেশন করো না, আমি করবো না। রাষ্ট্রপতি কিন্তু ওই জায়গাটায়, গার্ডিয়ানশিপের জায়গাটায়। তো একজন প্রপার গার্ডিয়ান দরকার। আসলে আমাদের বাংলাদেশের একজন শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আমাদের যে কর্নেল ওলি আহমেদ যে প্রার্থী, সেও কিন্তু আমার মতে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখেন। আমি দল মতে কথা বলছি না। এখানে দুটো বিষয় হতে পারে, যেটা আপনি কথা তুললেন যে তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তির কেন কাছে নেন। আসলে এটা পলিটিক্যাল টার্ম। জি, পলিটিক্যাল টার্ম হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ কিংবা বিপক্ষ শক্তি, এই জি। শব্দটা কাজে লাগাইছে বিগত বেশিরভাগ আমল। আপনাকে আমরা এই আমলে ধন্যবাদ। এই শব্দটা থেকে আমরা অমিট হতে চাই। আসলে জয়নাল আবেদীন শিশির, আপনার কাছে আসি। রাষ্ট্রপতি নির্বাচনে অবশ্যই রাজনৈতিক সমঝোতা জরুরি, কিন্তু এই সমঝোতা যদি মানে সমঝোতা যেটাকে আমরা বলতে চাচ্ছি জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে দায়টা কার হবে? এখন আমি একদম রাগ ডাক না রেখে সরাসরি একদম সরল বাক্যে জি, এবং পূর্ণ ইমানে বলতে পারি যে এখন দায়ী হবে বিএনপি। কারণ আপনি দেখেন নির্বাচনের আগে বিএনপি বলেছে তারা জুলাই সনদ অনুযায়ী দেশ চালাবে, অক্ষরে অক্ষরে দাড়ি কমাসহ পালন করবে। আমার ভাই ওটা আবার পুনরাবৃত্তি করেছে। কোনো কোনো নেতা আরও ঝোসে ঠেলায় বলে ফেলছে আমরা মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবো, অথচ তারা আজকে বগুড়ার সনদ অনুযায়ী দেশ চালাচ্ছে না। আমি একটু আদর করে 31 রাষ্ট্র মেরামতের 31 দফারে বগুড়ার সনদ ডাকি, কারণ বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান এটা প্রস্তাবনা নিয়ে এসেছেন, তো ওই জন্য আমি বগুড়া সনদ ডাকি। তো বগুড়ার সনদ অনুযায়ী দেশ চালাচ্ছে না, 2023 সালের প্রস্তাবনা এবং যেটা নির্বাচনী ইশতেহারে দেওয়া আছে। তো এই যে ওনারা এই প্রতিশ্রুতিগুলো মানছেন না, কি প্রতিশ্রুতি মানছেন না? রাষ্ট্রের বড় বড় ধরনের যে দাবিগুলো, যেগুলো দ্বারা বিএনপি নিপীড়িত হয়েছে, দেশের মানুষও নিপীড়িত হয়েছে, স্বাধীন বিচার বিভাগ আজকে বিএনপি মানছেন না, আজকে স্বাধীন মানবাধিকার কমিশন মানছেন না, গুম কমিশন মানছেন না, আজকে বিএনপি সংবিধান সংস্কার কমিশন মানছেন না, সংশোধন করতে চায়। এছাড়াও আমি যে 70-79 তো বললামই, আপনার এই যে বেসিক জিনিসগুলো, এগুলো তো বিএনপির দাবি ছিল এবং এগুলো তারা বিএনপি নিবৃত্ত ছিল। আজকে বিএনপি ক্ষমতায় এসে সম্পূর্ণভাবে এগুলোর সাথে দ্বিমত করছে, নিজের সাথে নিজে আত্মপ্রতারণা করছে, নিজের প্রতিশ্রুতি সে অস্বীকার করছে। এখন দায়টা বিএনপির হবে। বিএনপি তো বলেছে যে তাড়াতাড়ি ইলেকশন দাও, দেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে ইন্টারিমে মানে আপনার 18 মাস দেখেন, বিএনপি 6 মাস দেখেন, লেজে গোবর অবস্থা। সারা দেশের মানুষ আজকে বিদ্যুৎ নিয়ে হাহাকার, গ্যাস নিয়ে হাহাকার। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মরিচের দাম আজকে 400 টাকা, কাঁচা মরিচের দাম 400 টাকা। আজকে বিএনপির কারণে ব্যাংক সেক্টরগুলোতে এখনো মাফিয়া লুটেরা, বরং গত অর্থনীতির মূলধনকেই টানছে। আমি আপনাকে বলছি, শেষ করছি। দেখেন আজকে বিএনপির যে মাফিয়াদের বিরুদ্ধে বিএনপি কথা বলেছে যে অলিগারদের এই শাসন ব্যবস্থা ভেঙে দিবে, অথচ বিএনপি ওই অলিগারদের ব্যাংক সেক্টরে মানে পুনর্বাসন করছে, এনার্জি সেক্টরে আজকে পুনর্বাসন করছে, পুরো দেশটা সংগঠিত। এটা আসলে এই সমস্যাগুলো নিয়ে কথা বললে আমাদের অনেক বেশি কথা বলতে হবে। ইকরামুল বাড়ির টিপু, আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই। আমরা একটু একদম খুব স্বাভাবিকভাবে জানতে চাই যে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপতির পদকে কি আরো কার্যকর এবং জবাবদিহিতামূলক করা প্রয়োজন আছে? জি, নিশ্চয়ই আছে। আমরা বিশ্বাস করি সেটা যে আমাদের এই দেশের শুরু থেকে এই পর্যন্ত সাংবিধানিকভাবে মহামান্য রাষ্ট্রপতিকে সত্যিকার অর্থে তেমন কোনো ক্ষমতা দেয়া নেই। এই জায়গাগুলো সংশোধন হওয়া দরকার। এখন নাই, আর পদত্যাগ করেছেন। এই জায়গাগুলো হচ্ছে সংশোধন হওয়া দরকার। যেমন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সংশোধনী দরকার, তেমনি রাষ্ট্রপতি নির্বাচিত হবার পরে উনি যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করবেন, রাষ্ট্রের উপর ওনার যে অভিভাবকত্ব সেইটা আইনসিদ্ধভাবে যাতে উনি প্রয়োগ করতে পারেন, তার জন্য অবশ্যই কিছু কিছু সংশোধনী আনা দরকার। এবং আমরা বিশ্বাস করি যে আগামীতে সেই সংশোধনীগুলো আসবে। সেই জন্যই সংবিধান সংশোধনের জন্য কমিটি গঠিত হয়েছে। ইতিমধ্যেই আমার স্নেহভাজন ভাই শিশির যে অভিযোগগুলো উত্থাপন করলেন যে ভবিষ্যতে এই রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে যে সমঝোতা হলো না, নির্বাচনের মধ্য দিয়ে এই প্রক্রিয়াটা যেতে হচ্ছে, এর দায় বিএনপিকে বহন করতে হবে। কেননা বিএনপি সাংবিধানিক অনেক বিষয়ই মানছে না যেগুলো মানার কথা ছিল। গুম কমিশন, মানবাধিকার কমিশন, স্বাধীন বিচার ব্যবস্থার কথা উনি উল্লেখ করেছেন। আমরা কিন্তু এই বিষয়গুলো পেন্ডিং বিষয় হিসেবে ধরেছি সংসদে। সেইভাবেই কিন্তু আলোচনা হয়েছে যে এগুলো বিগত সরকারের সময় ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ড যেভাবে হয়েছে, আমরা মনে
মনে করি যে এর আরও কিছু সংশোধনী দরকার, এই কমিশনগুলোকে আরও ক্ষমতা দেওয়া দরকার, তাদের স্বাধীনতা দেওয়া দরকার। সেই জন্য সরকারি দল এবং বিরোধী দল থেকে সদস্য নিয়ে আলোচনার ভিত্তিতে যাতে এগুলো করা যায়, আরও মডিফাইড আকারে যাতে করা যায়, সেই জন্যই কিন্তু এগুলো এখনো রয়েছে। এগুলো আমরা করবো ইনশাল্লাহ। এবং সেই কারণে আমরা মনে করি না যে এই যে সমঝোতা হলো না তার দায় বিএনপির। এই জন্য মনে করি যে আমরা বিএনপি গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী। নির্বাচনের মধ্য দিয়ে যদি একজন মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসেন, তাহলে সেটা বাংলাদেশের অবশ্যই এটা আমাদেরও সকলের প্রত্যাশা, এটা আমাদেরও সকলের প্রত্যাশা যে আমরা একজন যেন রাষ্ট্রনায়ককে পাই খুব তাড়াতাড়ি। রাষ্ট্রপতি নির্বাচন সবার আশাতুত হোক এবং ভবিষ্যৎ আমাদের অনেক ভালো একটা রাষ্ট্রপতি যেন আমাদের দেশ পরিচালনায় আমরা পাই। আমরা শুধু এমন একজন মানে নতুন রাষ্ট্রপতি চাই নাকি এমন একটি শক্তিশালী নিরপেক্ষ জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো চাই, সেখানেই রাষ্ট্রপতির পদ আসলে জনগণের আস্থার প্রতীক হয়ে সবার সামনে বিরাজ করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।